নুপুর আমার নয়, এই নুপুর কোথা থেকে আসলো আমি সেটাও জানি না। এই বাড়িতে আমি প্রথমবার এসেছি, কিন্তু এই বাড়ি আমার খুব পছন্দের একটা বাড়ি মনে হচ্ছে, যেন আমি ছোট থেকে বাড়িটা চিনি। তারপর আমি বিছানা থেকে উঠে গেলাম, কাব্য আমার বিছানা থেকে নামার সময় নুপুরের আওয়াজে ঘুমে উঠে গেল। আর আমাকে দেখে কাব্য অনেক অবাক হলো। আসলে আমাকে দেখে না, আমার পায়ে নুপুর দেখে। এই নুপুরটা সে গত রাতে পানিতে ঢিল মেরে ফেলে দিয়েছিল। আমি তার দিকে তাকালাম, ঘর থেকে বের হয়ে দেখলাম ইভানও এসেছে। দেখলাম ইভান উঠোনে বসা, আমার দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। যে দেখতে কেমন যেন নোংরা নোংরা লাগছে ওকে। কাব্য তখন আমাকে পিছন থেকে হাত ধরে টান দিল, আর সাথে সাথে ঘরের ভিতর গিয়ে দরজাটা লাগিয়ে দিল। আর আমাকে বিছানায় বসে সে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তারপর পা উঁচু করে বলে, যারা নুপুরটা তুমি কোথায় পেয়েছো? আমি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা আমি কোথায় পেয়েছি আমি জানি না। কাব্য তখন আমার পায়ের দিকে চেয়েও সেও অবাক হলো আর বলল, এটা কার নুপুর তুমি জানো না? এটা আমার আগের স্ত্রী মীরার নুপুর। কাব্যের কথা শুনে আমি কেন যেন অবাক হতে পারলাম না, যেন আমি এটা আগের থেকে জানতাম। তখন কাব্য বলে উঠল, ওর ব্যবহৃত কোনো জিনিস আমার কাছে নেই, সব ওর বাসায় দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমার কাছে আসার কথা না। আমি তখন কাব্যর হাত থেকে নিজের পাটা সরিয়ে নিলাম। আমার ক্ষুধা পেয়েছে, নাস্তা করব, এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সবাই আমার অপেক্ষায় ছিল নতুন বউয়ের সাথে নাস্তা করার জন্য। কাব্য আমার সাথে আর আসলো না, সে ঘরে রইল। আমার এতে মোটেও ভ্রুক্ষেপ নেই। আমি এক পায়ে একটা নুপুর পরে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছি। পুরো বাড়িটাই যেন আমার খুব চেনা। তারপর দোতলা ছাদে গিয়ে মনে হচ্ছিল এই ছাদে আমি অসংখ্য বার এসেছি, এখানে অনেক সুন্দর সময় কেটেছে। তখন পেছন থেকে রিনি চাচাতো ননদ এসে বললো, ভাবি এখানে কি করে? চলো তোমাকে গ্রাম দেখাতে নিয়ে যাই। একটু পরে যাচ্ছি। না না, আমি এক্ষুনি চলো, একটু পরে রোদ উঠে যাবে, ঘুরতে ভালো লাগবে না, চলো চলো। তখন ও আমার হাত ধরে টেনে ছুটে চললো। বের হওয়ার সময় দেখলাম কাব্য আমার দিকে তাকিয়েছে, রিনিকে ডেকে কানে কানে কি যেন বললো। আমি দূর থেকে শুনতে পারার কথা না, কিন্তু তবুও শুনলাম। কাব্য বলেছে, ওকে নিয়ে উত্তরের দিকটা যাস না, উত্তরের দিকে যাওয়া নিষেধ, কারণ তা জানতে চাই না। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। তারপর রিনি আমার এলাকা ঘুরে দেখালো। ব্যাটারি চালিত অটোগুলিতে আমরা অনেক জায়গা ঘুরলাম। তখন কেন যেন হঠাৎ করে বলে উঠলো, আরও 15 কিমি দূরে তোমার আগের ভাবির বাবার বাড়ি ছিল, তাই না রিনি? আমি আমার কথা শুনে রিনি একটু অবাক হলো। তবে সে মনে হয় ভাবলো কাব্য আমাকে এই কথাই বলেছে, তাই সে আর প্রশ্ন করলো না। সে বলল, নয়াপাড়ায় বাড়ি ছিল ওনার, এখন নাই, আছে, কিন্তু ওই বাড়িতে আমরা কেউ যাই না। আচ্ছা, মীরা ভাইয়ের বাড়িতে আসলে সেও তার বাবার বাড়ি বেশি থাকতো না, আমাদের বাড়িতে থাকতো। কেন? তার এই বাড়ি নাকি বেশি ভালো লাগতো। সে বাড়ি আসলে আমার পড়াশোনা গোল্লায় যেত। কেন? সারাদিন ওর সাথে ঘুরতাম, ভাবি অনেক হাসি খুশি ছিল, অনেক কথা বলতো, কিন্তু কিন্তু কি কিন্তু অনেক মিথ্যে কথা বলতো। তখন আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল রিনিকে দুই গেলে দুটো চর মারি। তবুও থেমে গেলাম। কি মিথ্যে বলতো? মীরা ভাবি কথায় কথায় মিথ্যে বলতো। যাক, ওইসব কথা বাদ দেন, চলো বাড়ি যাই, রোদে উঠে গেছে, এখন আর ঘুরতে ভালো লাগবে না। বাড়ি গিয়ে আমরা পুকুরে গোসল করবো। আচ্ছা চলো। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। আমরা রাস্তায় দেখলাম কাব্য দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। আমাকে দেখে সামনে এগিয়ে এসে বলল, মোবাইলটা নিয়ে বের হবে না? চিন্তা হয় না, তাই না? রিনিকে কতবার ফোন দিলাম, সেও ধরলো না। রিনি তখন মোবাইল ব্যাগ থেকে বের করলো, তার মোবাইল সাইলেন্ট করা। ফোন এসেছে সেটা সে টের পায়নি। কাব্যর কথায় আমি খুব মনোযোগ দিতে পারলাম না। ঘরে গিয়ে কাপড় বদলাতে কাব্য এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি কয়দিন ধরে কেমন যেন ব্যবহার করছো, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি তখন তাকে বললাম, কত দূরেই তো সরিয়ে দিয়েছিলে, আমি তো নিজ থেকে তোমার কাছে কত কাছে আসছিলাম। কাব্য তখন আমাকে জড়িয়ে ধরাটা হালকা করে নিল। আমি শাড়ির আঁচলটা বুক থেকে ফেলে দিলাম। আমাকে দেখতে কেমন লাগছে? কাব্য তখন চোখ নামিয়ে বলল, তুমি সুস্থ আছো? আমি বেশ সুস্থ। চলো সবাই মিলে পুকুরে গোসল করতে যাই। তারপর আমি যেই গানটা বাসায় গাইতাম, সে গানটা গাইতে গাইতে হাতে গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। এক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে কাব্য। পুকুরে যাওয়ার সময় আমার আরো কয়েকটা ননদ আমার সাথে আসলো, সাথে ইভানও আসলো। কাব্য পেছনে চলে আসলো, কিন্তু সে পুকুরে নামলো না, ঘাট থেকে তাকিয়ে রইল। আর আমার দিকে এক পলক তাকিয়েছিল সে, যেন প্রথমবার আমাকে দেখছে, অথবা আগে দেখেছিল এবং আবার দেখছে অনেকদিন পর। ইভেন এক কোনায় গিয়ে গোসল করছে, আমাদের দিকে তাকাচ্ছে না। একটু পরে আমার শাশুড়ি এসে আমাদেরকে ডেকে তুললো। হঠাৎ করে পুকুরের পানি গায়ে লাগলে নাকি আমি অসুস্থ হয়ে পড়বো, অথচ অনেকদিন পর আমার অনেক সুন্দর লাগছে। তারপর বাড়িতে গিয়ে ভেজা কাপড় বদলানোর জন্য আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই ঘরে বাঁ দিকে জানলা দিয়ে তাকালেই দেখা যাবে ইভানের ঘর। আমি জানলার পর্দা টেনে দিয়ে কাপড় বদলে নিলাম।
তারপর দুপুরের খাওয়া শেষে কাব্য আমাকে নিয়ে বের হবে বলে তৈরি হয়ে নিল। আমি একটা কালো শাড়ি পরে রওনা হলাম তার সাথে। কাব্য আমার হাত ধরে রাস্তায় হাঁটছে, এক মুহূর্তের জন্য ছাড়ছে না। কথা বলছিল সে গ্রামের বিভিন্ন ইতিহাস নিয়ে, আর এর মধ্যে আমি বলে উঠলাম, উত্তরের দিকে আমার যাওয়া নিষেধ কেন? ওইখানে মীরাদের বাড়ি বলে। আমি এই কথা শুনে কাব্য মুহূর্তের মধ্যে আমার হাতটা ছেড়ে দিল। সে আমার দিকে চোখ বড় করে তাকিয়েছে, যেন ভয়ঙ্কর কিছু শুনেছে সে। কিন্তু আমি তখন একটু দূরে গিয়ে হাঁটা শুরু করলাম, সাথে গান গাইছি। কাব্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রচ্ছে। তার অনেকক্ষণ পর বলল, যারা বাসায় চলো, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এইবার ফিরতে হবে। কিন্তু আমার তার কথায় পাত্তা দিতে ইচ্ছে করছে না, এখানে আরও থাকতে ইচ্ছে করছে। তখনই কাব্যের ফোন বেজে উঠলো। কাব্য তখন পেছন ঘুরে ফোনটা রিসিভ করলো এবং কিছুক্ষণের মধ্যে সে উদ্ঘাটন করলো আমি সেখানে নাই। আমি নিজেও জানি না আমি কিভাবে সেখান থেকে চলে আসলাম। এখন আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটা সেই বাড়িটা যেখান থেকে আমাকে দেখে কিছুটা উৎসুক চোখে তাকিয়েছিল। আমি হনহন করে বাড়ির ভিতরে বিনা অনুমতিতে ঢুকে গেলাম। মোটামুটি ভাঙাচোরা ঘর সেটা। তারপর বাসায় ঢুকতেই একজন ভদ্রমহিলা চুলার পাত থেকে উঠে আসলেন, হাতের কাঠের চামচ নিয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, ঢাকা থেকে আইছো? জি, বসো। আমি একটা পিঁড়িতে বসে পড়লাম। তুমি হেলাল ভাইয়ের পোলার বউ, তাই না? খুব ভালো মানুষ। হ্যাঁ, তয় এদিকে আইছো কেন? কিছু কইবা? আপনি কে? আমারে চেনো না? তুমি কি করবা বলেন না প্লিজ। আমি মীরার নানি। তখন আমাদের কথার মাঝখানে আরও একজন মহিলার আগমন ঘটলো। সে এসে বলল, আপনারা এখানে কি করেন? জি, আমি আসলে নিজেও জানি না আমি কিভাবে এখানে আসলাম। আপনি? আমি তোমার স্বামীর শাশুড়ি ছিলাম, মানে মীরার মা। ও আচ্ছা, আমি আসি তাহলে। আইসো, যখন কিছু খায়া যাও। তারপর আমি আরও কিছুক্ষণ বসলাম। তারা আমাকে গুড় আর মুড়ি খেতে দিল, সাথে কিছু চিড়ার নাড়ু। খেয়াল করে দেখলাম মীরার নানির চোখ ছলছল। খুব জানার আগ্রহ জন্মালো উনি আমাকে দেখে কেন কান্না করছেন। তাই জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? নাতিনটা আমার তোমার চেয়ে আরও বয়সে ছোট ছিল, অনেক চঞ্চল ছিল। কি করলো? ঠিক তখনই মীরার মা বলে উঠলো, কিছু না, আপনি খান, সন্ধ্যা হইতেছে, আমি আপনারে আগায় দিয়ে আনবো। কিন্তু উনি কিছু বলতে চাচ্ছেন, কি আর কইব। আমার মইরা যা যাওয়ার তো গেছে, ওরে নিয়ে আর কথা কয়ে লাভ কি? আমি ওনার সম্পর্কে কিছু জানি না, কিভাবে বিয়ে হলো, কিভাবে মারা গেল, কিভাবে কি হলো। আমার মাইয়াটার সম্পর্কে আমি তো হাসামিছা কিছু কমু না, তবে অয় সম্পর্কে অনেক কয়। কি কয়? কয় মিথ্যু গাছিল, খালি মিছা কথা কইতো। কি মিথ্যা কথা বলতো? অনেক মিছা কথা কইতো। ছোট্ট থেকে মিছা কথা কয়। স্কুলে যাওয়ান ডরে পেটে ব্যথা কয়া কইতো। স্কুলে যাওয়ানোর সময় পার হইলে ওর ব্যথা ঠিক হয়ে যেত। কোনো কাম করতে দিলে ঠ্যাং ব্যথা, শরীরে ব্যথা কয়া খালি পার পাওয়া যাইতো। কত মায়ের যে খাইছে গো মা। তখন হঠাৎ একটা বাতাস যেন আমাকে স্পর্শ করে যাচ্ছে, আমার শীত লাগছে। এগুলো তো সব বাচ্চারাই বলে, অজুহাত দেয়। এইবার মীরার নানি বলে উঠলো, ছোট্ট থেকে সামাল দেই নাই, দেখা বড় হইয়া এইটা বাইরে গেল। এরপর বড় বড় মিছা কথা কইতো, যেমন। তখন পাশ থেকে মীরার মা বললেন, বাদ দেন মা, এইটা আপনার কোনো লাভ নাই। আপনার খাওয়া হইলে চলেন, আপনারা বাড়িতে আগায় দিয়ে আসি। আপনার মেয়ের ঘর কোনটা, আমি কি একটু দেখতে পারি? তখনই মীরার মা নানি আপকে অপরের দিকে তাকালো। ঘর তো নাই, ওর সব জিনিসপাতি আছে ওই ঘরটায়। ওর ঘর এখন আম্মায় থাকেন। মানুষটা নাই, ঘর দিয়ে কি করুন? তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি একটু যেতে চাই, ওই ঘরে বাতি নেই, আপনি খাড়ান, আমি কুপি জ্বালাই আনি। তখন আমি অপেক্ষা করলাম, আর সইতে পারলাম না। আমি ঘরের দিকে সামনে এগিয়ে গেলাম। অন্ধকারে অনেক ঘর, বেলাও পড়ে গেছে, খুব অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে মীরার মা কুপি নিয়ে আসলেন। তারপর ভদ্রমহিলা একটা বাক্স দেখে বলেন, ওইটার মধ্যে ওর সব জামা কাপড় আছে, আর বাকি সব কই কই যেন ছড়াই আছে, কইতে পারি না। মানুষটাই নেই, ওর এত কিছু খবর রাখে কি করুম। এটা বলে তিনি চোখ মুছলেন। আমি তার কাঁধে হাত রেখে বললাম, কান্না করবেন না প্লিজ। আমাকে এখানে দেখে হয়তো আপনাদের আরও কষ্ট বাড়িয়ে দিলাম। না না, কষ্ট বাড়েনি। আচ্ছা, আপনাদের মেয়ের জামাই কেমন ছিল? মেয়েকে আদর করতো? অনেক আদর করতো বাবাজি, অনেক বেশি আদর করতো। আচ্ছা। ঠিক তখনই হঠাৎ করে আমার চোখ চিকচিক করা কিছু একটা পড়লো। আমার পায়ে যে একটা নুপুর, সেটার আর একটা নুপুর এখানে পড়ে আছে। আমি খুব কৌশলে সেটা লুকিয়ে নিলাম। মা চলে গেলেন, আপনারা আগায় দিয়ে আসে। তারপর আমি বেরিয়ে গেলাম। উনি আমাকে বাড়ির পৌঁছে দিলে গেলেন। বাড়ির ভিতরে হইচইয়ের আওয়াজ শোনা গেল, আমাকে পাওয়া যাচ্ছে না এই জন্য। হ্যাঁ, ঠিক তাই, যা ভাবেছিলাম তাই। কাব্য তখন আমাকে দেখে প্রায় কেঁদেই দিল আর বললো, কই গেছিলা তুমি? কেন এমন করো? কি সমস্যা তোমার? তখন শ্বশুরই কিছু জিজ্ঞাসা করতে নিচ্ছিল। তখন আমার পেছনে মীরার মাকে দেখে সবাই থেমে গেল, সবাই স্তব্ধ হয়ে গেল। আর মীরার মা বললেন, এই মা পথ হারায় ফেরাইছিল, তাই আমি নিয়ে আইছি। তারপর বাসার কাছে আমাকে বুঝাই দিয়ে তিনি চলে গেলেন।
কেউ আমাকে আর কিছু জিজ্ঞাসা করলো না। আমি আমার ঘরে চলে গেলাম, আমার পিছনে কাব্য চলে আসলো। আর সে এসে কাব্য বলল, কাপড় গোছাও যারা, আমরা কাল সকালে ঢাকায় ফিরবো। আমি তখন একটু রাগের সঙ্গে বললাম, আপনারা যান, আমি কয়দিন এখানে থাকবো। কাব্য এই কথাটা বলার পূর্বেও শুনেছে আমি বেড়াতে আসলেই মীরা থেকে যেত চাইতো, আর কাব্য তাকে প্রায় রেখে যেত। সে 2-1 দিন পর পর একা চলে আসতো। এবার কাব্য আমার সামনে এসে দাঁড়ালো। তুমি আমাকে না জানিয়ে এই বাড়িতে কেন গিয়েছিলে? আমি যাইনি, ওই বাড়ি আমার সামনে চলে এসেছিল। এসব পাগলামি মার্কা কথা অনেক হয়েছে, আর না, কাপড় গোছাও, আমি তোমাকে এখানে রেখে যাব না। এই বলে কাব্য বের হয়ে গেলে আমি কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে ইভানের ঘরে গেলাম। ইদানিং সত্যি আমি সব ভুলে যাই, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই মাথায় আসে না আমার। আমি শুধু এতটুকু জানি, আমার যেটা করার কথা না আমি সেগুলোই করছি। ইভানের ঘরটা খুব গোছানো। সে যখন ঢাকায় থাকে তখন ল্যাপটপের উপর তার রাখা, আমি সেটা হাতে তুলে নিলাম। আর তার বিছানার নিচে একটা ট্রাং আছে, আমাকে সেটা খুলতে হবে। সেটা হাত দেওয়ার আগে কেউ আসার আওয়াজে আমি লুকিয়ে গেলাম। তারপর খুব নীরবে অন্য দরজা দিয়ে বেরিয়ে পড়লাম এবং হাতের ল্যাপটপ সেই পুকুরে ছুঁড়ে মারলাম যেখানে কাব্য নুপুর ছুঁড়ে মেরেছিলাম। এখন আমার খুব পৈশাচিক শান্তি লাগছে, জানি না কেন। এতক্ষণে ইভান তার ঘরে ঢুকছে, সে ল্যাপটপ খুঁজতে প্রায় পাগল প্রায়। আমি বাড়িতে ঢুকতে সবার খোঁজাখুঁজি দেখতে পেলাম। কাব্য একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে, আমাকে দেখে সামনে এগিয়ে আসলো আর বলল, কোথায় ছিলে এতক্ষণ? কাপড় গোছানো হয়েছে? না, পরশু যাবো আমরা, কাল না। আমরা কালকেই যাবো। আমি তখন খুব গম্ভীর গলা বললাম, তুই থাকলে থাক, না থাকলে নাই। আমি থাকবো বলছি, ব্যাস, আর কোনো কথা হবে না। আমার এমন আচরণে কাব্য একদম স্তব্ধ হয়ে গেল। তারপর শুধু সম্মান বাঁচানোর জন্য আমার ব্যবহার শুনে চুপ করে রইল। বেচারা কি আর জানতো আমি আর সেই আমি নাই। হা হা। কাব্য তখন আর কোনো কথা বললো না। আমার হাসিটা এসে খুব ভয় পেয়েছে অথবা খুব রাগ হয়েছে। হাত বাড়ছে আর আশেপাশে সবার ল্যাপটপ খোঁজার শক্তি। সম্পূর্ণ বাসা খুঁজে আর সেটা পাওয়া গেল না। আমি বাড়ির উঠানে একটা আম গাছে হেলান দিয়ে দেখছি। দেখলাম ইভান খুব রেগে আছে, রাগে চোখ লাল হয়ে আছে। আমার শ্বশুর তাকে আরও একটা ল্যাপটপ কিনে দেওয়ার আশ্বাস দিল, সে তাতে চুপ হচ্ছে না, তাই ওই ল্যাপটপই লাগবে। তখন এত কিছুর মধ্যে আমি খুব সাধারণভাবে বললাম, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবো। তখন এমন একটা অবস্থায় সবাই চুপ মেরে গেল। তারপর আমি খাবারের ঘরের দিকে এগিয়ে গেলাম। কাব্য আমার পিছন পিছনে আসলো। আমি খাবার ঘরে এসে নিজে হাতে সব নিয়ে খাওয়া শুরু করলাম। আর কাব্য আমার দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে। সে আমার পরিবর্তন মেনে নিতে পারছে না। প্রায় 2 প্লেট ভাত খেয়ে উঠলাম শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে। আমি যতক্ষণ খেয়েছি কাব্য ততক্ষণ দাঁড়িয়েছিল, কিছু জিজ্ঞাসা করতে চাইছিল হয়তো, কিন্তু সাহস পাচ্ছিল না। তারপর আমি খেয়ে আমার ঘরে চলে গেলাম। বাড়িতে তখনও হয়েছে, ইভান থামে নাই। তার মাথায় স্ক্রু তো ঠান্ডা করতে পারছে না, কোনো কিছুতেই না। একটা সময় ইভান রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল এবং বাকিটা ততক্ষণও ল্যাপটপ খুঁজে ক্লান্ত। সবাই খেতে চলে গেল আর আমি সেটা দেখে ঘুমাতে চলে গেলাম। এদিকে কাব্য আমার পিছনে আসছিল। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনি আমার পেছনে কেন? রাত হয়েছে, খেয়ে আসেন। আমার পেছনে কেন আপনি? বুঝলাম না তো। কাব্য তখন আর দাঁড়ালো না, সে চলে গেল। সবাই যখন খাওয়ার জন্য ঘরে ঢুকে গেল, আমি তখন গেলাম ইভানের ঘরে। এই ঘরটায় সব কিছু আমার পরিচিত মনে হয়। দেওয়ালে টাঙানো আয়নায় আমি যেন আমাকে লক্ষাধিকবার দেখেছি। এবার খুব সাবধানে আমি ইভানের খাটের নিচে ট্যাঙ্কটা খুললাম। সেটা তালা আকস্মিকভাবে খোলা ছিল। আমি প্রথমে একটা কালো শাড়ি পেলাম, তাঁতের কালো শাড়ি। শাড়িটা এর আগেও কোথাও যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। এরপর একে একে অনেক সুন্দর চুড়ি বেরিয়ে এলো অনেক শুকনো ফুল, সবুজ ছেঁড়া ব্লাউজ, আর কতগুলো কাগজের টুকরো, আর কয়েকটা ছবি যাতে 2টা মানুষের মুখে কালি দিয়ে লাগানো। ঠিক তখন হঠাৎ আমার মনে হলো কেউ আমার পেছনে আমার থেকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আমি নিশ্চিত ছিলাম ইভান হয়তো চলে এসেছে। এই জন্য আমি পিছনে ঘুরে তাকাতে দেখলাম এক মেয়ে আমার দিকে সামনে এগিয়ে আসছে। তার চেহারা চুলে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আমি শুধু বলেছিলাম, কে? এরপর তার হাত আমার গলায় ছিল এবং আমি একটা চিৎকার দিলাম। তার সাথে সাথে হাতটা গায়েব হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। কিন্তু যখন আমার জ্ঞান ফিরল তখন কিছু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়ছে, আমি চিৎকার দিয়েছি। আমার খেয়াল আছে আমি তখন ইভানের ঘরে ছিলাম। সেখানে আমি কিছু জিনিস হাতিয়ে দেখছিলাম, কিন্তু এখন আমি নিজেকে অন্য ঘরে আবিষ্কার করলাম। এই ঘরটা খুব গোছানো, অন্ধকার একটা ঘর, খুব হালকা আলো, তাও হ্যারিকেনের। একটা বিছানা দেখতে পাচ্ছি, সেখানে কেউ শুয়ে আছে, 2টা মানুষ, একটা পুরুষ আর একটা মহিলা। তারা একে অপরকে চুমু দিচ্ছে। আমার শরীর কাঁপছে। কে ওরা? আমি এখানে কিভাবে? আমি তখন সামনে এগিয়ে গেলাম আর দুজনকে জিজ্ঞাসা করলাম, কে আপনারা? কিন্তু
কারো কানে যেন আমার কথা যাচ্ছে না। আমি আরো জোরে বললাম, কে আপনারা? এখন তারা দুজন একজন আরেকজন বলছে, আস্তে কথা বলো, পাশ থেকে মা শুনে ফেলবে। তখন প্রতি উত্তরে পুরুষ কণ্ঠটি বলে উঠল, আমার চেয়ে তো তুমি বেশি আওয়াজ করছো। মেয়েটা লজ্জা করে বলল, ছি কিসব কথাবার্তা। এদিকে আমি কয়েকবার জিজ্ঞাসা করার পরেও যখন কোনো উত্তর আসলো না, তখন আমি হারিকেন নিয়ে সামনে এগিয়ে গেলাম এবং আমি দেখলাম সেখানে মহিলাটি আর কেউ না, সে মীরা, আর পুরুষটি ইভান। কিন্তু আমাকে যেন তারা দেখতেই পাচ্ছে না। তারা তাদের শরীরের খেলায় মত্ত। যখন তারা শরীরের কাপড় ফোড়া শুরু করলো, তখন আমি চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠলাম। তারপর আবার অজ্ঞান। এরপর যখন মনে হলো চিৎকার থামিয়ে চোখ খুললাম, তখন আমি সেখানেই নিজেকে দেখতে পেলাম, যেখানে আমাকে রেখে কাব্য খেতে গিয়েছিল। আমি চোখ খুলতে দেখলাম কাব্য আমার সামনে দাঁড়িয়ে আছে। কাব্য খুব রেগে আছে, তা দেখেই বোঝা যাচ্ছে। চোখ লাল হয়ে গিয়েছে তার। তখন সে জিজ্ঞাসা করলো, কই ছিলে তুমি এতক্ষণ? তোমার সাথে কে ছিল এটা? আমি সবেমাত্র মুখ খুলতে নিয়েছিলাম কথা বলতে, ঠিক তখনই খেয়াল করলাম ঘরের বিছানায় একজন বসে আছে। তার মাথা নিচু করে বসে আছে, চুলগুলো সামনে। সে তখন বলেছে, আমাকে বিশ্বাস করো না তুমি? তুমি আমাকে এমন প্রশ্ন করতে পারলা? এইবারে সব মুখ উঁচু করলো। আমি তখন স্পষ্ট দেখতে পেলাম সেটা আর কেউ না, মীরা। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে আমার চোখের সামনে এসব কি। আমি সেখানে আর কিছু খেয়াল করতে পারলাম না। আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম, কিন্তু আমি সজাগ। আমার চোখের সামনে যেন অনেক কিছু ঘটছে। এবার আমি রয়েছি একটা পুকুর পাড়ে, পরন্ত বিকেলে এখানে। যদি এখন অনেক রাত হওয়ার কথা। হাতে হাত রেখে দুজন বসে আছে। সে দুজন আর কেউ না, মীরা ও ইভান। আমি আবার চোখের পলক ফেললাম। এখন আমি একটা ঘরে, যেখানে বাসর সাজানো, অনেক অনেক ফুল। এটা আমাদের ঢাকার বাসা, আমার শোবার ঘর এটা, যেখানে আমার বাসর হয়েছিল। এখানে বউ সেজে বসে আছে মীরা। কাব্য সামনে এগিয়ে যাচ্ছে। আমার চোখের সামনে আমার স্বামী প্রথম স্ত্রীর গায়ে চুমু খেছে। না, আমি আর নিতে পারছি না। এর চেয়ে আমি অজ্ঞান হয়ে গেলে ভালো হতো। আমি তখন অনেক কষ্টে চোখ বন্ধ করে ফেলে আমি এগুলো কিছুই দেখতে চাই না। এরপর আমি আর চোখ খুলছি না, কিন্তু কারো গোঙানির আওয়াজ পাচ্ছি। কেউ মৃত্যুর আগে যেমনভাবে গোঙায়, ঠিক তেমন। আমি খুব আস্তে আস্তে চোখ খুললাম। তখন দেখলাম আমি এখন আমাদের বসার সিঁড়িতে। সিঁড়িতে নিথর একটা শরীর পড়ে আছে, কালো তাঁতের শাড়ি পরা। হ্যাঁ, সে মীরা ছিল। হ্যাঁ, সে ঘুমাচ্ছে। আমার 4 সিঁড়ি নিচে একজন পুরুষ তার মাথায় হাত বুলাচ্ছে। আমি তার সামনে এগিয়ে দেখতে চাইলাম সে কে। আমি সামনে যেতেই মনে হলো কেউ আমাকে জোরে জোরে ধাক্কাচ্ছে আর বলছে, তুমি এত রাতে এখানে কি করছো? তখন আমি ঘুরে তাকালাম, দেখলাম আমার সামনে কাব্য। কিন্তু আমি তো সেই গ্রামের বাড়ির পুকুরটার সামনে ছিলাম। এখানে তো কাব্য ছাড়া আর কেউ নেই। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি গড়িয়ে পড়লাম কাব্যের ভয়ে। এসব হয়তো সব মিথ্যে, সব আমার হ্যালোসিনেশন, সব কিছু কল্পনা, সব মিথ্যে। চারপাশে মানুষ দিয়ে ভরে গেল। সবাই হইচই করা শুরু করলো আমাকে এভাবে পড়ে যাওয়া দেখে। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে সবই অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না। আমি ঘুমাতে চাই। আমি চাই আমার চোখের সামনে কিছু আর ভেসে না উঠুক। এবার তেমনটাই হলো। আমি ঘুমিয়ে যাচ্ছি না, হয়তো আমি মরে যাচ্ছি। আস্তে আস্তে সব অন্ধকার হয়ে গেল, চোখ বুঝে গেল আমার। পরদিন আমার চোখ খুলে দেখলাম আমার পাশে শুধু কাব্য বসেছে। সে আমাকে জাগতে দেখে সবাইকে ডাকাডাকি শুরু করলো। বাড়িতে একজন হুজুর এসেছে আমাকে ঝাড়ফুঁক করতে। আমি বিছানাতে শোয়া, নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে আর কোনোদিন আমি সুস্থ হতে পারবো না। আমি উঠতে নিচ্ছি, সবাই তখন আমাকে বারবার শুয়ে দিচ্ছে। আমার পরনে কালো তাঁতের শাড়ি আর ছেঁড়া সবুজ ব্লাউজটা, এগুলো আমি কিভাবে পরলাম? সবাই আমাকে দেখে ভিড় জমিয়েছে বাড়ির বাইরে। সব কিছু ওলটপালট। আমার রাতের কথা স্পষ্টভাবে মনে আছে। কি দেখেছি, কি ঘটেছে সব। হুজুর আমাকে দোয়া পড়ে ফু দিয়ে গেলেন। এরপর আমাকে আমার শাশুড়ি ধরে বিছানা থেকে তুললেন। বিছানা থেকে ওঠার সময় আয়নায় চোখ পড়লো আমার। গত রাতে আমার চোখের নিচে এমন কালি ছিল না। আজ আমার চোখের নিচে 1 কেজি কালি বোধহয় কেউ মেখে গেছে। আমাকে আমার শাশুড়ি তার ঘরে নিয়ে শাড়ি বদলে দিল। মুখ হাত ধুইয়ে আমাকে নাস্তার টেবিলে বসানো হলো। আমার পাশে কাব্য নেই, নাই ইভানও। কাউকে দেখা যাচ্ছে না, কোথায় গেল তারা? আমি তখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কই মা? সে খুব নরম গলা বলল, রাত থেকে কেমন ছটপট করেছে ছেলেটা, কারোর সাথে কথা বলছে না। একবার তোমার পাশাপাশি একবার উঠে যায়, একা একা কি যেন বলে সব। একটা গ্লাস পানিও খায়নি কাল থেকে। এখন আছে হয়তো কোথাও। আর ইভান? ইভান আজ সকালে ঢাকা ফিরে গেছে। ওর নাকি কি জরুরি কাজ আছে। মনটা খারাপ, ছেলেটা শখের জিনিস হারাই ফেলছে। তুমি বলো, বাড়িতে তো বাইরের কেউ আসেনি, কেই বা ল্যাপটপ নেবে। সব কিছু কেমন যেন হচ্ছে। মা, তুমি চিন্তা করো না এইসব। তুমি নাস্তা খেয়ে ঘুম দাও। এরপর তোমার দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকায় রওনা দিবা আজই।
হ্যাঁ আজই গ্রাম মানুষ তো কত রকম কথা শুরু করেছে, তুমি নাকি পাগল, আরো কত কিছু। এসব বলার সুযোগ না দেওয়াই ভালো। বাসায় ফিরে যাও, ঢাকায় গিয়ে কয়েকদিন বাবার বাড়িতে থেকো। তোমার বাবার সাথে কথা হয়েছে, তারা পরশু রওনা দিবে। তোমার শরীরের কথা শুনে তারা আর সেখানে থাকতে পারছে না। শত হলে তো পাপ মা, তাই না? আমি আর কথা বাড়ালাম না, নাস্তা করে আমার ঘরে শুয়ে পড়লাম। আমি ঘুমাই নেই, টের পাচ্ছে কাব্য আমার পাশে বসে আছে। চলে যেতে নিলে এমন সময় উঠে ডাক দিয়ে বললাম, কই যাচ্ছেন? কাব্য থেমে গেল। সে বলল, এখানে আসতেছি, তুমি বিশ্রাম নাও। না, আপনি আমার পাশে বসেন। কাব্য তখন পাশে এসে বলল, তোমাকে খুব বিশ্বনা দেখাচ্ছে। আমি তার হাত ধরতে এসে বলল, আমার কপালটাই খারাপ, বুঝলা যারা। কেন এই কথা বললেন? মীরা মানে আমার আগের স্ত্রী, সেও বিয়ের পর বেশ ভালোই ছিল। বিয়ের পর প্রথম যখন তাকে আমি গ্রামের বাড়িতে বেড়াতে পাঠাই, তখন থেকে সে অসুস্থ হয়ে যায়। কেমন অচেনা একটা ভাব করতো, সারাদিন উদাস থাকতো। এই ভয়ে আমি তোমাকে চোখের আড়াল করতে চাই নাই কখনো। আপনি তাকে অনেক ভালোবাসতেন? হ্যাঁ, অনেক ভালোবাসতেন। এই যে তোমার পায়ে নূপুর, এটা আমি তাকে বাসর রাতে দিয়েছিলাম। সে যে কি খুশি হয়েছিল, কিন্তু বাড়ি থেকে ফেরার পথে সে একটা নূপুর হারিয়ে ফেলে। আর এই নূপুরটা সে পায়ে দেয়নি। একটা নূপুর আমার কাছে তার মৃত্যুর পর ছিল, সেটা তার মায়ের কাছে বুঝিয়ে দিয়েছি। আমি যখন তোমার পায়ে নূপুর দেখলাম, তখন ভাবলাম তুমি হয়তো ঘর গোছাতে গিয়ে ওই হারিয়ে যাওয়াটা পেয়েছো, কিন্তু বাকিটা যা ঘটেছে আমার খুব ভয় করছে। আমি তোমাকে হারাতে চাই না। আমি তখন আর কথা বললাম না, কাব্যকে জড়িয়ে ধরে বসে রইলাম। একটু পর আমরা ঢাকায় রওনা হব। এখানে না জানি আর কি অপেক্ষা করছে আমার জন্য। অসহ্য লাগছে সব কিছু। ফেরার পথে আমি একবারের জন্য বাস থেকে নামি নেই। বাসায় পৌঁছতে ভোর হয়ে গেল। বাসায় গিয়ে কাব্য আর অফিসে ফোন দিয়ে আরও কিছুদিন ছুটির আবেদন করলো, কিন্তু খুব জরুরি কাজ আছে বলে তারা তাকে অফিসে যেতে বলল। কাব্য আমাকে একা রেখে যেতে চাচ্ছে না। আমিও কাব্যকে ছাড়তে চাইছি না, কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, কিন্তু তাকে যেতে হলো। আনিসের মাকে ফোন দিয়ে বাসায় আসতে বললে সে জানায় আজ তার অনেক জ্বর, আসতে পারবে না। এই বাসায় একা থাকাটা আমার জন্য অনেক ভয়ের, তবুও থাকতে হবে। কাব্য চলে গেল। দারোয়ান হাতে হোটেল থেকে কেনা নাস্তা দিয়ে আমার কাছে পাঠালো। নাস্তা সেরে আমি এক বারান্দায় ল্যাপটা দিয়ে বসে রইলাম। কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবছি, আমি নিজেও জানি না। সকালে আয়না দেখে মনে হচ্ছিল আমি অনেক দিনের মুমূর্ষু রোগী। ফ্যাকাশে হয়ে গেছে চেহারাটা। নিজেকে চিনতে খুব কষ্ট হচ্ছিল। আমি কিছু একটা নিয়ে ভাবছিলাম। এমন সময় রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ হচ্ছে, যেন কেউ রান্না করছে। আমি ভাবলাম এখান থেকে আমি এক পাও নড়ব না। তাই করলাম। আওয়াজ শুনতে পেরে আমি সেখান থেকে সরলাম না, ঘাপটি মেরে বসে রইলাম। বারান্দার দরজাটা চাপিয়ে দিলাম। একটু পর হঠাৎ বাইরের আকাশ অন্ধকার হয়ে গেল। এখন দিনের বেলা, অন্ধকার কিভাবে? চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি বারান্দার দরজা হালকা সরিয়ে ঘরের দিকে তাকালাম। সেখানে একটা হ্যারিকেন জ্বলছে। আমার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে গেছে। আমি কিছু করার শক্তি হারিয়ে ফেলছি। কতটা নিরুপায় আমি এখন। এখন সবাই আমার কল্পনা, আমি জানি। তবুও আমার ভয় পাওয়ার ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই। এখন সময় আমি দরজা আওয়াজ শুনতে পেলাম। কাব্য ঘরে ঢুকছে। সে ঘরে ঢুকে আমাকে খুঁজছে। এবার আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস দরজা খুলে ঘরে ঢুকতে ধোকা খেলাম, কারণ কাব্যর আওয়াজটা মিথ্যে ছিল। বসার ঘরে ঢুকে মেলিয়ে বসে আছে মীরা। সে মেঝেতে বসে কাগজে কলমে কিছু লিখছে। আমি সেটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমি চাইও নাই কিছু দেখতে। তখন আমি চিৎকার করে বললেন, কী চান আপনি? আমার থেকে কী চান? আমাকে কেন বিরক্ত করছেন? আপনি কী চান? একটা বিকট আওয়াজে আমার কানে ফেটে যাচ্ছে। আমি কানে দুহাত চেপে ধরলাম। তখন আমি চুপ করে গেছিলাম। মীরা যেখানে বসেছিল সেখানে গিয়ে আমি বসে পড়লাম। কলমটা হাতে নিয়ে ঠিক সেভাবে বসে পড়লাম আর কাগজে লেখা শুরু করলাম। আমার সামনে একটা হ্যারিকেন জ্বলছে। এখন সকাল হওয়ার কথা, কিন্তু বাইরে অন্ধকার। আমি লিখছি, হ্যাঁ আমি হাসছি, হঠাৎ করে কাঁদছি। এরপর আমার লেখা শেষ। চারিদিকে অন্ধকার, আমার ভয় করছে। আমি এতক্ষণ কী লিখছি আমি জানি না। তারপর আমি কাগজগুলো হাতে নিলাম, হ্যারিকেনের সামনে কাগজগুলো তুলে ধরলাম। হাতের লেখাগুলো স্পষ্ট না, ছোট বাচ্চাদের মতো হাতের লেখা। আর সেখানে লেখা, আমি প্রতিদিন স্কুলে যাই। স্কুল যাইতে আমার ভালো লাগে না, আমার খেলতে ভালো লাগে। বাবুদের সাথে আমার খুব ভাব, সেও ক্লাস করে না। আমরা প্রায় স্কুল ফাঁকি দিয়ে পাশের গ্রামে বেড়াতে যাই। সন্ধ্যায় স্যারের বাড়িতে কথা বলে আমরা মেলায় যাই, সার্কাস দেখি। বাবু আমাকে মেলায় নিয়ে অনেক কিছু কিনে দেয়, আমার খুব ভালো লাগে। আমি আর বাবু আস্তে আস্তে বড় হইতেছি। বাসায় এখন স্কুল ফাঁকি দেওয়ার বিষয়টা জানে। একদিন আব্বা অনেক পিটান দিল। মিথ্যে কথা বলি দেখে আমাকে খালপাড়ায় ফেলাই দেওয়ার ভয় দেখালো। তাও আমি মিথ্যে কথা বলতাম। স্যারের পড়া পড়িতে পারি নাই বলে সেদিনও মিথ্যে বললাম যে আমার নানি মারা গেছে। স্যার আমার বাড়ি এসে বিচার দিল। আব্বা আমারে আবার পিটাইল। পরের দিন আমার নানি সত্যি মইরা গেল।
প্রথম পৃষ্ঠার লেখা শেষে। তারপর আমি কাগজের পাতা উল্টালাম, হাতের লেখা পাল্টে গেল। আগের হাতের লেখাটা থেকে এটা একটু স্পষ্ট হাতের লেখা। বাবু আর আমার সম্পর্ক এখন অন্যরকম। ও আমার বন্ধু না, ও আমাকে ভালোবাসে, আমি তারে অনেক ভালোবাসি। বাবু আমাকে নিয়ে শহরে গেল। খুব ভোরে আমি আর বাবু বাসে উঠে শহরে গেলাম। ওইখানে বাবুরা বাসায় এক কাগজ কলমে আমরা বিয়ে করলাম, মালা বদল হলো। এরপর শুরু হলো আমাদের বাসর। আমার বয়স তখন 18 আর বাবুর বয়স 20। বাবু আমাকে অনেক অনুরোধ করলো বিয়ের কথাটা যেন এখন কাউকে না বলি, সময় হলে সবাইকে জানাবো। সেদিন শহর থেকে ফেরায় আব্বা আমাকে অনেক পেটাইলো, কারণ আব্বার এক বন্ধু সে শহরে থাকা আমারে আর বাবুকে দেখে নিল, কিন্তু বাবুর নাম সে জানতো না, তাই বলতে পারেনি। আমাকে আব্বা অনেকবার জিজ্ঞাসা করলো, আমি নাম প্রকাশ করিনি। আম্মা আমাকে রাতে বুঝাইতো আসতো আমার ঘরে, আমি যেন কোনো ছেলেপুলের সাথে সম্পর্ক না জড়াই। কথাটা আমার একদম ভালো লাগেনি। আব্বার হাতে মাইর খাইয়া ওই দিন আমার গায়ে জ্বর চলে আসলো। তার 2 দিন পর আব্বারে খালপাড়ে পড়ে গেল মরা অবস্থায়। আব্বা খুব সকালে সেখানে মাছ ধরতে গেছিল। সবাই কইছিল ওই খালপাড়ে নাকি একটা শয়তান থাকে, সে নাকি মানুষ টাইনে নিয়ে যায়। আমারে মাইর দেওয়া আর কেউ রইল না। আম্মা অনেক নরম মনের মানুষ, আর দাদি তার চেয়েও নরম, কেউ কিছু কইতো না আমারে। এরপর বাবু আমার বাড়িতে মধ্যরাতে সবাই ঘুমানোর পর আসতো। সবাই ওঠার আগে বের হয়ে যেত। আমি বাবুরে বাড়ি গেলে আমার দিকে তাকাইতো না, এমন একটা ভাব করতো যেন আমাকে চেনেই না। বাড়ির সবার সাথে কথা বলতাম, সুযোগ পাইলে বাবুর ঘরে যাইতাম, নিজেরে দেখতাম, ভাবতাম একদিন এই ঘর আমার সংসার হইব। বাবু আমারে নিষেধ করার পরেও যাইতাম। আস্তে আস্তে বাবু যেন আমার সাথে কেমন করা শুরু করলো। আমার কারোর সাথে মেলামেশা করার নিষেধ কইরা দিল। সারাদিন বাসায় থাকতে কইতো, আর রাত হলে সে আমার বাড়িতে আসতো। এমন করে 4 মাস চলে গেল। 2 বার ফেল কইরা বাবু এবার ইন্টার পাস করেছে। ওদের বাড়ির আনন্দের কোনো শেষ নাই। আমি অনেক খুশি। বাবু যত তাড়াতাড়ি পাস করে চাকরি নেবে তত তাড়াতাড়ি আমাদের বিয়ের কথা সবাই জানবে। সেদিন বাবু ওর ভাই আসলো ঢাকা থেকে। সে খুব ছোট থাকতে তার মামার সাথে ঢাকায় চলে গেছিল, এর মধ্যে কোনোদিন গ্রামে আসেনি। শুনেছি একদিন নাকি বাবু বাপের উপর জেদ কইরা তার ভাইরে দা দিয়ে কোপাইতে নিয়েছিল। একটা কোপের দাগও আছে তার হাতে। সেই ভয়ে তারে ঢাকায় রাইখে দিয়েছিল। বাবু পাস করে খুশিতে সে একটা ল্যাপটপ নিয়ে আসছে তার জন্য। এখন বাবু ঢাকা গিয়া লেখাপড়া করব, তাই আমার কি হইব তাইলে? আমি লেখাটা পড়তে পড়তে খেয়াল করলাম আমার পেছনে কেউ একজন হু হু করে কান্না করছে। আমার গা ছমছম, কিন্তু এই লেখা আজ আমাকে পড়ে শেষ করতে হবে। আমি আবার মনোযোগ দিলাম, আবার পড়া শুরু করলাম। আমি বাবুদের বাড়িতে যাওয়ার সাথে সাথে তার বড় ভাইয়ের চোখাচোখি হলাম। কত সুন্দর একটা মানুষ, কেমন করে বেটা মানুষ এত সুন্দর হয়? সেও আমার দিকে তাকাইলো। বাবু আমাকে ইশারা দিয়া চলে যাইতে বলল। এর পরদিন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব হলো বাবুর বাড়ি থেকে, কিন্তু বাবুর জন্য না, বাবুর বড় ভাইয়ের জন্য। আমি তো একেবারে রাজি না। কেমনে আরেকটা বিয়ে করি? আমার তো বিয়ে হয়েছে। ওই দিন রাতের কথা, বাবু আমার ঘরে আসলো। সবাই ঘুমিয়ে যাওয়ার পরও আসলো। আয়সা আমাকে অনুরোধ করলো বিয়েতে রাজি হইতে। আমি ওর ভাইয়ের সাথে বিয়ে বসলে নাকি ও আমার সাথে থাকতে পারবো। অনেক বুঝাইলো আমারে, অনেক আদর করলো। তারপর আমি বিয়েতে রাজি হলাম। বিয়ে হইলো, বাবু গেল আমার সাথে, কিন্তু ও মেচে উঠলো। বিয়ের রাত থেকে বাবুর ভাই কাব্য আমার অনেক খেয়াল রাখতো, অনেক আদর করতো। রাতে বাবুর ভাই আদর করতো আর দিনে বাবু আদর করতো। এরপর বাসায় কাজ করার খালা রাখা হয়। মহিলা অনেক ভালো, অনেক আদর করে আমারে, কিন্তু উনি থাকলে বাবু আসতে পারবেন না। আমার মিথ্যে কথা বইলা বাইরে গিয়ে বাবুর সাথে দেখা করতে হয়। এরপর আমি গ্রামের বাড়ি চলে যেতাম অনেক দিনের জন্য। রাস্তার মাঝখানে যখন বাস থামাইতো তখন সে আমাকে অনেক দিন বন্ধ হইয়া রেস্ট হাউসে নিয়ে আদর করত। আমি এক বাসে উঠে যাইতাম, ও আর এক গাড়িতে উঠতো। একবার সেখানে আমার এক পায়ের নুপুর ছুঁইটা পড়লো। অন্য গ্রামে বাবুর বন্ধুর বাসায় দিনরাত একসাথে থাকতাম। সবাই জানতো বাপের বাড়ি বেড়াতে গেছি, আমি যাইতাম আরেক জায়গায়। একদিন এমন করার পর সবাই যাই না গেল, আমি মিথ্যে বইলা আরেক জায়গায় যাই। বাবুর ভাইও যাই না গেল, কিন্তু কার সাথে ছিলাম কেউ জানলো না। অনেকবার জিজ্ঞাসা করার পর স্বীকার করলাম, কেউ কিছু বললো না। তারপর বাবুর ভাই অনেক কষ্ট পাইল। সবাই অনেক কথা কইছে, সে খালি কইল তুমি আমার জায়গায় থাকলে কষ্টটা বুঝতে পারতা। বিশ্বাস করতাম তোমাকে, কিন্তু এখন বিশ্বাস আর নাই। তারপর বাবু অনেকদিন বাসায় আইলো না। আমি অন্যরকম হয়ে গেলাম, সংসারে মনোযোগ দিলাম। বাবুর ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হওয়া শুরু হলো আমার। কিন্তু একদিন সে আমার মাথা ছুঁয়ে কসম খাইলো যে আমি তারে রাইখা অন্য কোথাও গেলে সে কষ্ট পাবে, আমি যেন কোথাও না যাই। মানুষটার ব্যবহার আর সৌন্দর্যের কাছে আমি হাইরা গেলাম।
তারা ভালোবাসে ফেললাম, বাবুরে ভুলতে শুরু করলাম। ততদিনে বুঝে গেছিলাম বাবু আমার শুধু ব্যবহার করছে, মিথ্যে বিয়ার নাটক করে আমার শরীর নিয়ে খেলছে। তারপর ঢাকার ভাষায় কথা বলা শুরু করলাম, শুদ্ধ ভাষা। সুন্দর করে শাড়ি পরা শিখলাম। সারাদিন আয়না দেখতাম, গান গাইতাম। আমার প্রিয় গানটা ছিল, আমার বন্ধুর বাড়ি জান রাইখা ছিলাম, সে ফিরাই দিল না। এই গানটা বাবুর ভাই শিখে গেল। রান্না শিখলাম, সংসার এখন ভালোই যায়, মিথ্যে আর বলা লাগে না। তারপর হঠাৎ একদিন বাবু আসলো, কাজের বুয়া খালা বাসায় তখন। বাবু এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল আমার ঘরে, দরজাটা আটকায় দিল। আমার সারা গায়ে ইচ্ছে মতো চুমু দেওয়া শুরু করলো। আমি সরিয়ে নিতে চাইলাম, সে বুঝে গেল আমি তাকে এড়িয়ে যাচ্ছি। তখন সে আমাকে তার ল্যাপটপে কিছু ছবি ও ভিডিও দেখে বলল, ওগুলো সবাইকে দেখে দেবো। ছি, কেমন ছবি! আমার শরীরে কিছু নেই, কিন্তু আমার সাথে আরেকজনের চেহারা বোঝা যাচ্ছে না ওই ভিডিওতে। আমি ভয় পেয়ে গেলাম। বাবুর সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে গেলাম। বাসার কাজের বিয়ে বোধহয় একটু বুঝতে পারছিল, কিন্তু কিছু বলেনি কোনোদিন। একটা সময় ভাবলাম অনেক হয়েছে, আর না, সব জানিয়ে দিব বাবুর ভাইকে, যা হবার হবে। লোকটাকে আর ঠকানো ঠিক হবে না। সবাই আমাকে যখন খারাপ বলতেছে, এই লোকটাকে আমাকে ফিরাই দেয়নি। তারপর বুয়া সেদিন আসেনি। ওই দিন সব সত্য বলে দিব বলে বাবুকে জানাইলাম। বাবু আমার কাছে মাপ চাইয়ে বলল, কাউকে কিছু জানাইতে হবে না। আমি দরজা খুলে দিলাম বাবুকে বের করে দিতে, আর বাবুকে সে পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সিঁড়িতে। আমি গড়াইতে গড়াইতে নিচে পড়লাম। আমার যে পর্যন্ত নিঃশ্বাস ছিল সে পাশেই ছিল, মুখ চেপে রাখছিল যাতে আমি চিৎকার করতে না পারি। চোখের পাতা বন্ধ হয়ে আসছিল। কিন্তু আমি তো বাবুর ভাইকে কসম দিয়েছিলাম, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবু তো এখনো বেঁচে আছে, কিন্তু আমি নেই। আমার লেখাটা পড়া শেষ হলো। আমি পিছনে ঘুরে তাকালাম, মেয়েটি কান্না করছে। আমার বুঝতে বাকি রইল না, এরা মীরা আর বাবুই হচ্ছে ইভান। আমি তার পাশে গিয়ে বসলাম। সে মুখ তুলে আমার দিকে তাকালো। আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমি চোখ খুললাম, তখন আমি মীরার নানির বাড়িতে। মীরার নানি অসুস্থ, বৃদ্ধ মহিলা একটা 14-15 বছর ছেলে বালির চাপা দিয়ে মেরেছে। তারপর আবার চোখের পলক ফেললাম, আবার চোখ খুললাম। এখন আমি খাল পাড়ে, যেখানে মীরার বাবাকে গলা টিপে মেরেছে ইভান, তারপর ধাক্কা দিয়ে ফেলেছে তাকে। আমি আবার চোখ বন্ধ করে খুললাম। তখন আমি একটা অপরিচিত বাসার ছাদে, একটা ছেলে সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি সামনে এগিয়ে গেলাম, পেছন থেকে তাকে ধাক্কা দিলাম। সেও পড়ে গেল। খুব বিকট আওয়াজ হলো, হয়তো ছেলেটা মরে গেছে। আমার খুব শান্তি লাগলো। এর সাথেই দেখলাম আমি আমার হাতে কবজিতে একটা ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলছি। আমার মাথায় ব্যথা খুব অনুভব করছে, খুব কষ্ট হচ্ছে। আমি আর পাচ্ছি না সহ্য করতে। এখন আমি চোখ খুললাম। এতক্ষণ চারিদিক তো অন্ধকারে হারিয়েছিল, তাই গেল। আমি বারান্দাতেই বসে আছি, দরজা দেওয়া আছে। কাব্য উপাস থেকে দরজা ধাক্কাছে। তারপর আমি দরজা খুলে দিলাম। কাব্যকে দেখে ভয়ে তাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। এবং কাব্য আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? কিছু হয়নি। আর বলল না, বাড়িতে তো আগুন লাগছে, ইভানের ঘরটা পুরো ছাই হয়ে গেছে। তো ও তাই? তুমি তো এইখানে গেছিলা, কোথাও কি গেছিলা? এতক্ষণ তালা খুলছি না কেন? আমি আমার কসম রাখছি, আমি কোথাও যাইনি। কাব্য তখন আমার কথায় অবাক হয়ে পারল না। আর তার ফোনে রিং বেজে উঠলো। কেউ তাকে ফোন দিচ্ছে, এটা জানতে চাচ্ছে যে ইভান ছাদ থেকে পড়ে আত্মহত্যা করছে। ফোনটা বেজে চলছে আর আমি গান গেয়ে চলছি। আমার বন্ধুর বাড়ি যান রেখেছিলাম, সে ফিরাই দিল না। গানটা আমার অনেক প্রিয় গান, বেঁচে থাকতেও ছিল, এখন মরার পরও একই অভ্যাস রয়ে গেছে। সমাপ্ত। দ্বিতীয় স্ত্রী। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।